সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময় সঙ্গে রয়েছে আমি হাসান মাহমুদ। দর্শক, দিনের কিছু আলোচিত সংবাদ চট করে জানিয়ে রাখছি। নির্বাচন যাতে না হয় তাই দেশকে আবারও অস্থিতিশীল করার একটা পায়তারা চলছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরেকটি সংবাদ হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন 5 আগস্ট, থাকবে শেখ হাসিনার অপকর্মের সব দালিলিক প্রমাণ। একটি দল মুজিববাদ টিকিয়ে রেখে এবং চাঁদাবাজি ও পাথর ছুঁড়ে মানুষ হত্যা করছে, অভিযোগ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। এছাড়াও রাজধানীর চানখার পুলে 6 জনকে গুলি করে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ 8 জনের বিচার শুরু। এমন আরও অনেক সংবাদ আজকে গণমাধ্যমে স্থান পেয়েছে। দর্শক, এই আলোচনায় আমরা আজকে 3 জন অতিথিকে আজকের আলোচনা আমন্ত্রণ জানিয়েছে। রয়েছেন আমার বাপাশে অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয়। তার বাইরে রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আল মাহমুদ, তিনি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক এনসিপি। এবং আমার ডানে রয়েছেন জনাব কামরুজ্জামান রতন, সমাজ কল্যাণ সম্পাদক বিএনপি। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমেই আলোচনাটা শুরু করতে চাই, যেহেতু বর্তমান যে পরিস্থিতি রাজনৈতিক এবং তার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সবশেষ আলোচিত যে ঘটনা মিটফোর্ডের, সব মিলিয়ে তারপরে পাল্টাপাল্টি যে আক্রমণাত্মক বিশেষ করে স্লোগানগুলো আমরা দেখেছি, প্রতিবাদের ভাষাগুলো কেমন যেন পাল্টে যাচ্ছে, সব মিলিয়ে আমি জনাব আবদুল্লাহ আল মাহমুদ আপনাকে যদি একটু দিয়ে শুরু করি এবং একটু জানতে চাই, ছোট্ট করে জানবো, আমরা এর পরে বিস্তারিত আলোচনাটা করব। আসলে যেই বর্তমান যে পরিস্থিতি বা রাজনৈতিক যে আমরা দেখছি, রাজনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে চট করে, যে দলগুলো থেকে দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনা এটা নতুন নয়, এবং আমরা দেখছি যে পাল্টাপাল্টি রাজনৈতিক দলগুলোকে যে আক্রমণের যে ভাষা, সেটা তো অনেক বেশি পরিশীলিত নয় মনে হচ্ছে এবার। এই বিষয়ে কি আপনি একটু বলবেন কিনা, বিশেষ করে আপনাদের দিক থেকেই বা অন্য অনেকেই দিলেও দায়টা আপনাদের কাছেই আমরা বা আপনাদেরকেই আঙ্গুল তোলা হচ্ছে যে বিষয়টার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক সহ দর্শক শ্রোতা যারা শুনছেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে পরিশীলিত ভাষা অথবা ভাষার অপব্যবহার বা ব্যঙ্গাত্মক বা অশ্লীল ভাষার কথার পূর্বে যদি আমরা কার্যক্রমের কথা চিন্তা করি, যে বর্তমানে যে কার্যক্রমগুলো হচ্ছে দেশে পরিচালিত হচ্ছে, সেটা তো কোনো শালীনতার মধ্যেই পড়ে না, বরঞ্চ আপনার মধ্যযুগীয় বর্বরতার মধ্যে পড়ে, রাইট? আইএমএ জাহিলিয়াতের যুগে আমাদের মনে হয়েছে আমরা আবার প্রবেশ করেছি। মিটফোর্ডের সামনে যে হত্যাকাণ্ড হয়েছে, এটা দেখার জন্য আমার মনে হয় 5 আগস্টের পরে জাতি বা আমরা এখানে যারা বসে আছি তারা কেউ আসলে প্রস্তুত ছিলাম না। এখন আবার বের হয়ে আসছে যে সেখানে টর্চার সেলও ছিল যারা এখানে খুন করেছে। ঠিক আছে, আমি আদর্শিকভাবে অথবা নীতিগতভাবে ধরেন বিএনপির এই স্টেটমেন্টের সাথে একমত পোষণ করি যে অপরাধী সে দলের হতে পারে না, কিন্তু অপরাধীর দায় দল এড়াতে পারে না, সেটাও আবার একটা বিষয়। সুতরাং আপনি 5 আগস্টের পূর্ববর্তী সময়কাল যেটা ছিল, ফ্যাসিজম প্লাস হচ্ছে 36 দিনের যে আন্দোলন প্লাস সব কিছু মিলিয়ে এত রক্ত প্লাস এত ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে কিন্তু আমরা যেই নতুন একটা বাংলাদেশের স্বপ্ন এখন দেখছি, সেই বাংলাদেশে এসেও যদি আপনাকে দেখতে হয় যে পাথর দিয়ে মানুষকে খুন করা হচ্ছে চাঁদার জন্য অথবা দলীয় কোন্দলের কারণে, যেটাই বলি না কোনো অমীমাংসিত এখনো রয়েছে, ওইরকম স্পষ্টভাবে কোনো ক্লিয়ার স্টেটমেন্ট এখন আমরা পাই নাই। তো সেই ক্ষেত্রে মানুষ সেটাকে মধ্যযুগীয় যে বর্বরতা, সেটা যদি আপনি সেই বর্বরতাকে ডিফাইন করে অথবা সেটার যে ওয়েট আছে সেটা ধরে যদি আপনি রিঅ্যাকশন না দেন, সেক্ষেত্রে আসলে সেটা আরও চলতে থাকবে বলে আমি মনে করি। সেক্ষেত্রে আসলে আমরা আমাদের দল থেকে আসলে এরকম কোনো ধরনের ভাষাগুলো অনেক আক্রমণাত্মক, আমি সেটাই বলছি যে আমাদের দল থেকে এরকম, যেখানে আপনারা অনেক সুন্দর সুন্দর স্লোগান দিয়েছিলেন 5 আগস্টের বিগত সময়ে, সেখানে এই ভাষা 1 বছরের মাথায় না, আমি আপনাকে সেটাই বলছি যে এই ধরনের ভাষাগুলো আসছে। হ্যাঁ, অফকোর্স আমাদের দল থেকে এরকম কোনো ধরনের অশ্লীল ভাষা বা কোনো কিছু ইউজ করা হয় না। আমরা বিভিন্ন জেলা উপজেলাতেও এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান নিয়েছি এবং হচ্ছে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করেছি। প্রত্যেকটা মানুষের জীবন মূল্যবান, সে যে দলের কর্মী হয়ে থাকুক না কেন। তো সেই ক্ষেত্রে স্টুডেন্ট ফোরাম অথবা হচ্ছে আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় অথবা কলেজ কেন্দ্রিক যে আন্দোলনগুলো হয়েছে, সেইখানে যে ভাষার ব্যবহার হয়েছে, আমি মনে করি সেটা হয়তো বা তাদেরও একটা অনেক দিনের চাপা ক্ষোভ,
হয়তোবা তারা যেহেতু ছাত্ররা এই আন্দোলনটা শুরু আরো করেছিল, ভালো হতে পারতো, তাই তো আপনি এটাই হতে মনে পারতো। করছেন? আমি আমি আপনাকে দুইভাবে বলবো, এটা হতে পারতো, ভালো হতে পারতো, অথবা আবার যদি ধরেন এরকম, এটা যদি এরকম করে কন্টিনিউ করে, বর্তমান যে অবস্থা আছে এই খুনাখুনি বা হত্যা রাহাজানি কন্টিনিউ করে, সেটা আরো খারাপও হতে পারে। আচ্ছা, আমরা একটু জনাব কামরুজ্জামান রতন এখানে রয়েছেন, আসবো জনাব হাসনাতের কাছে। আমি একটু যদি বলি, আজকেও আমরা দেখেছি যে বিএনপির অনেকগুলো কার্যক্রম ছিল, সেখানেও আসলে যে ভাষা ব্যবহার হয়েছে সেটিও খুব বেশি আমরা দেখেছি যে স্লোগানের ভাষাটা কেমন যেন পাল্টে যাচ্ছে, প্রতিহিংসামূলক হচ্ছে। এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা ছোট্ট করে? এটা খুবই দুর্ভাগ্যজনক, কারণ আমাদের 5ই আগস্ট সামনে, আমরা জুলাই মাসটা অতিক্রম করছি, জুলাই মাস চলছে, অথচ এই জুলাই মাসে আমাদের কি ঐক্যের একটা সুদৃঢ় একটা ঐক্য, পুরো জাতি আমরা একটা ফ্যাসিস্ট হাসিনার মানে বিরুদ্ধে ছিলাম। 1 জুলাই ঐক্য ছিল, আরেক জুলাই বিভেদটা এমন পর্যায়ে গিয়েছে, একটা এমন পর্যায়ে গিয়েছে, এটা সত্যি জাতি হিসাবে এবং নাগরিক হিসাবে এবং আমার দলের পক্ষ থেকে আমি বলছি, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি জানি না যে পরবর্তীতে এই আমাদের যে প্রজন্মের কাছে যে আমাদের একটা দলের যে আমাদের একটা কমিটমেন্ট, জাতি হিসাবে যে আমাদের একটা রাষ্ট্রের যে একটা কমিটমেন্ট, আমি জানি না এখন যে ফাটলটা বা যে অনৈক্যটার যেই ফারাকের পর্যায়ে গিয়েছে। এবং উনি তো একটা কথা বললেন, আমরা এই বিভৎস, এই জঘন্য অপরাধের কোনো জাস্টিফাই, কোনো অ্যান্সারই কিন্তু এই মৃত্যুকে জায়েজ আমরা করতেই পারি না। জায়েজ করার জন্য আপনারা কিছু করছেন না, সেটাই তো সেটা আমি করবই না। যে করতে যাবে বা এটার পক্ষে যে যাবে, আপনি দেখেন অপরাধী যেই হোক তাকে শাস্তি দেওয়ার এইভাবে কোনো এখতিয়ার কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীর তো নেই। কিন্তু দেখেন এই একটা বিষয়কে কেন্দ্র করে যে রাজনৈতিক এক ধরনের বিভেদ স্পষ্ট হচ্ছে, স্পষ্ট দেখেন, আক্রমণাত্মক ভাষা ব্যবহার আপনি হচ্ছে। দেখেন যেই ধরনের ঘটনাটা ঘটিয়েছে, এইটা কোনো মানুষ, বিবেকমান মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ এটা এক নজরে দেখতে পারেনি। এটা যেরকম সত্য, কিন্তু তার পরবর্তীতে যেই ধরনের ভাষা প্রয়োগ করে আমি এবং আমার দলের চেয়ারপারসনকে যা বলা হয়েছে, চেয়ারপারসন বাংলাদেশের ক্ষমতায়, এবং তাকে উদ্দেশ্য করে, এটা তো মনে হয় আগে থেকে প্ল্যান করা ছিল। আমার মনে হয় যে একেবারে ব্যক্তিকেন্দ্রিক যখন তারেক রহমানকে টার্গেট করা হয়েছে, আমি এবং যেই ভাষা প্রয়োগ করা হয়েছে, যে দৃশ্যটা, এই জঘন্যতম হত্যাকাণ্ডের যে দৃশ্যটা আমি যেমন দেখতে পারিনি, তেমনি এই ভাষা প্রয়োগটা আমি আমার পরিবারের বাচ্চাদেরকেও আমি দেখতে পারিনি। পছন্দ করছেন। আমি একটু জনাব হাসানাত, আমরা বিরতির আগে 1 মিনিট আপনার কাছে একটু শুনবো যে দুই পক্ষই এক ধরনের পাল্টাপাল্টি ভাষার আমরা দেখছি যে প্রতিহিংসামূলক এবং কুরুচিপূর্ণ ভাষা যদি বলা হয়, আমি বলেছিলাম পরিশীলিত, একটু যদি বলেন আপনি ছোট্ট করে। না, আমি ধন্যবাদ জানাই আপনাকে, আমার বিজ্ঞ দুজন সহ আলোচক এবং গোটা জাতি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে অবলোকন করছে 24-এর পক্ষ শক্তির মধ্যে পারস্পরিক বিভাজন এবং উত্তেজনাকর বক্তব্য, মানহানিকর বক্তব্য, অসম্মানজনক বক্তব্য, স্লোগানগুলো, হ্যাঁ বক্তব্য, স্লোগান আর কি, এটি কাম্য নয়, একদমই কাম্য নয়। এবং আমি তো মনে করি যে এটি যদি মানুষ এই 5ই আগস্টের আগে জানতো যে এ ধরনের স্লোগান ছাত্রদের মুখ থেকে আসবে, আমি একজন শিক্ষক হিসেবে এতটুকু বলতে পারি, আমি বোধহয় ছাত্র বন্ধুদের সাথে এই লাল গেঞ্জি পরে লাল ফিতা মাথায় মেরে আমি যাইতাম না। যে শব্দ চয়নটা করা হয়ে গেছে পরিবার থেকে, এই কথাটা নয়। হত্যার নিন্দা জানাচ্ছি আমি, দুঃখজনক ঘটনা, এবং এটা নিন্দা জানায়নি বাংলাদেশের এরকম কোনো মানুষ আমি অন্তত খুঁজে পাইনি। সকল দল, বিএনপি জানিয়েছে, এনসিপি, সবাই, এবং এর জানানোই স্বাভাবিক। আমি নিজেও ওই দৃশ্যটা দেখতে পারিনি। কিন্তু প্রশ্নটি হলো, রাতের বেলা যখন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় যে স্লোগানটা আমি দেখলাম, তারা তো বিচার চাইবে, চাক, কোনো আপত্তি নাই, হত্যার বিপক্ষে স্লোগান দেবে, কোনো আপত্তি নেই, খুব স্বাভাবিক, এবং তারা চাঁদাবাজদের বিরুদ্ধে স্লোগান দেবে, মিছিল করবে, প্রয়োজন বোধে তারা আরেকটা আহ্বান জানাতে পারতো, আমরা আবারও যাইতাম তাদের কাছে চাঁদাবাজ থেকে রোখার জন্য, আরেকটি লড়াই হতো চাঁদাবাজ থেকে রক্ষা করার জন্য। কোন দলের আমার দরকার নাই, চাঁদাবাজের পরিচয় তো চাঁদাবাজ। কিন্তু সেটি না হয়ে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে একটি বড় রাজনৈতিক দলের একটি বড় নেতা, যিনি দেশে থাকেন না, 111-এর সরকারের নির্যাতনে একদম পঙ্গুত্বের কাছাকাছি থেকে যিনি ফিরে আসেন, এবং এই যে 24-এর যে আন্দোলন, সেটা তো কোনো ছাত্রদের একক আন্দোলন নয়, হয়তো ছাত্ররা সামনের থেকে দিয়েছে, কিন্তু এটা বাস্তবতাতে সকল শ্রেণী পেশার মানুষ, একটু শেষ করে, হ্যাঁ শেষ করি, সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে ছিল। সেই শ্রেণী পেশার মধ্যে উনিও কিন্তু ছিলেন। তো সেই মানুষটি তো নিশ্চয়ই হুকুম দেননি, সেই মানুষটি তো নিশ্চয়ই ক্ষমতায় নেই, রাষ্ট্রীয় ক্ষমতায় নেই। সেই মানুষটি এবং যে ব্যক্তিটি, আমি, আমার ভাই আছে এবং রতন ভাই আছেন, যে ছেলেটি পাথর দিয়ে মারল, আমি এখানে আসার আগ মুহূর্ত পর্যন্ত দেখতেছিলাম যে সেই ব্যক্তিটি এখন সেই খুনিটি এবং এই বর্বর
লোকটি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। জি জনাব হাসানাত আলী, যে যে আলোচনাটা আমরা শুরু করেছি আপনি বলছিলেন শেষ পর্যন্ত, বিরতির আগ পর্যন্ত আপনি বলছিলেন, আমি যদি বলি যে রাজনৈতিক দলগুলো থেকে যে ঘটনাটি ঘটেছে তাতে শাস্তি দেয়া হয়েছে, রাজনৈতিক দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, যুব দলের কথা বলা হচ্ছে, আমি মিটফোর্ডের ঘটনা বলছি, সেখানে যুব দল তাকে বহিষ্কার করা হয়েছে। আমরা সবসময় দেখছি যে এই ধরনের একটা ঘটনার পরই ওই দল থেকে বহিষ্কার করা হয়। যদিও এখানে একটু বলে রাখি যে বিষয়টিকে চাঁদাবাজি বলা হচ্ছিল, পরবর্তীতে দেখা গেছে যে তাদের অন্তঃকোন্দল, এটা চাঁদাবাজির ঘটনা না, ভাগাভাগির বিষয় নিয়ে, ভাগ বাটোয়ারা অর্থাৎ ব্যবসা করছিল, ভাগ বাটোয়ারার বিষয় নিয়ে এই ঘটনাটি 9 তারিখেই ঘটেছে, দৃশ্যপটে এসেছে 11 তারিখে, অর্থাৎ 2 দিন মাঝখানে বিলম্ব। আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে যে এই ধরনের ঘটনায় রাজনৈতিক দল থেকে শুধু বহিষ্কারই কি যথেষ্ট কিনা, এটি হচ্ছে প্রথম জানার বিষয়। পরের বিষয়টি আপনাকে আবার বলবো। ধন্যবাদ। আপনাকে আমি একটা কথা বলি, এটা প্রত্যেকটি রাজনৈতিক দল পরিচালিত হয় তার গঠনতন্ত্র দিয়ে। আমি এই ঘটনার পরে বিএনপির গঠনতন্ত্রটাকে পড়ে দেখার চেষ্টা করলাম, যে এই প্রশ্নটা অনেকেই করছে যে শুধুমাত্র বহিষ্কার যথেষ্ট কি না, আর কিছু করা যেত, কিনা দলগতভাবে। আমি সেখানে দেখলাম যে আসলে বহিষ্কারই চূড়ান্ত শাস্তির একমাত্র পথ। এখান থেকে হয়তো আমি এখন বললেই গালাগালি শুরু হবে না ফেসবুকে, মানে কেউ তো আমরা অসহিষ্ণু হয়ে গেছি, কারো মতের প্রতি শ্রদ্ধাশীল আমরা নই, আমরা কে কাকে কতটা বেশি অশ্রদ্ধা করতে পারি, ছোট করতে পারি, তার একটা প্রতিযোগিতা হয়েছে এখানে। এই কথাটা কেন বললাম, আওয়ামী লীগেরও আমরা যখন দেখেছি বহিষ্কারী করেই তারা ক্ষান্ত হয়েছিল, দেখেন এইটুকুই করে, আর বেশি কিছু করার নেই না। এখানে পার্থক্য কিন্তু আছে, 24-এর পরে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হয়েছে। গত 18টি বছর এই যে বিশ্বজিৎ হত্যা বলেন বা আরো হত্যা, আমি সাফাই গাচ্ছি না কোনোটারই, আবরার হত্যা কখনোই স্বীকার করতো না আওয়ামী লীগ, যে তাদের দলের লোকটা করছে বা সরকার দলের ছাত্র সংগঠন করছে, স্বীকারই করতো না, বহিষ্কার তো দূরে থাকলো। বিশ্বজিৎ হত্যায় এখনো আওয়ামী লীগের কেউ স্বীকার করেছে এমনটি নয়, আবরার হত্যা স্বীকার করার পরে বহিষ্কার করছে আমরা দেখিনি। এই জায়গা থেকে পরিবর্তন যেটি হচ্ছে, যে পরিবর্তনতে বিএনপির সাথে সাথে তারা স্বীকার করছে, ইতিবাচক পত্রিকায় দিচ্ছে, বহিষ্কার করছে। এবং আরেকটি আমি দেখলাম যে রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক চন্দন সাহেব পাবনার সুজানগর থানায় একটা ঘটনা ঘটেছে, বিএনপির 2 গ্রুপের মধ্যে ঘটনা, উনি বহিষ্কার করার পরে উনি নিজে বাদী হয়ে মামলা বন্ধ করেছেন। কথা হলো যে আপনি দল বহিষ্কার করছে, আমার দেশে তো আইন শৃঙ্খলা আছে, আর্মি এখনও ম্যাজিস্ট্রেসি পাওয়ারে ক্ষমতায়। ঘটনা হলো যে গত জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত ঢাকা শহরেই খুন হয়েছে 136 জন, এটা গতকালের প্রথম আলো। তাহলে যদি 136 জন খুন হয়, সব তো আর বিএনপি করেনি, সব বিএনপির ঘটনাও ঘটেনি। এই যে খুনটা আমরা রোধ করতে পারছি না কেন? তারপরে এই প্রতিবাদ কিন্তু হতেই পারে, আমি বলছি খুবই স্বাভাবিক প্রতিবাদ হবে, প্রতিবাদ না হওয়াটাই অন্যায়। কিন্তু আমাকে বলেন তো, আজ থেকে 1 বছর আগে আমরা 18টি বছর এই বিএনপি, এই জামাত এবং এনসিপির বন্ধুরা একসাথে লড়াই করলাম একটা স্বৈর শাসকের বিরুদ্ধে। সেখানে কি আমাদের রাজনৈতিক আদর্শগত কোনো মিল ছিল? ছিল না। কিন্তু একটা জায়গায় মিল ছিল, যে আমাদের কমন শত্রু হলো শেখ হাসিনা বা আওয়ামী লীগ বা ফ্যাসিজম। আজকে আমার কাছে কষ্ট লাগে যে যারা একসাথে 18 বছর রাজনীতি করলেন, সরকার গঠন করলেন, মন্ত্রী হইলেন, তারপরে একসাথে বসলেন, একসাথে খাইলেন, উঠলেন, বিরোধী দল হিসাবে পল্টনে একসাথে বক্তব্য দিলেন, এমন কি হলো একটা ঘটনা ঘটলো যে একজন আরেকজনের মণ্ডুৎপাত করছেন? এটি করার মধ্য দিয়ে যে বিভাজনটি তৈরি হলো, আমি ছোট করে কয়েকটি কথা বলি, রতন ভাই এখানে আছেন, আমার ভাই এখানে আছেন, যে বিভাজন জিনিসটা কিন্তু খুব ক্ষতি করে ঐক্যের ক্ষেত্রে। আমাদের মূল চেতনার জায়গাকে, এটা গণতান্ত্রিক বাংলাদেশ, আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছিল, সাংবিধানিকভাবে রাষ্ট্রের মালিক জনগণ, সেই মালিকানা ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছিল। 3.5 কোটি তরুণ প্রজন্মের ভোটার 14, 18, 24-এ ভোট দিতে পারেনি। অধীর আগ্রহে আমরা বসেছিলাম যে জনগণ ভোটের মাধ্যমে একটা সরকার গঠন করবে, এর জন্য প্রয়োজনীয় সংস্কার চলমান ছিল। এরকম একটি মুহূর্তে এই যে 24-এর পক্ষ শক্তির মধ্যে যে চরম উত্তেজনাপূর্ণ স্লোগান, বক্তব্য, তারপরে পিন্ডি, বাংলাদেশ, ভারত, তারপরে রাজাকার, এই যে তারপরে লন্ডন, অপ্রয়োজনীয়, অপ্রত্যাশিত এবং ক্ষতিকর যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে, আমার কেন জানি মনে হয় এটির বোধহয় খুব বেশি প্রয়োজন ছিল না। আমরা কি ভুলে গেছি জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে
জামাত ইসলামের কতজন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে? আমরা কি ভুলে গেছি রতন ভাইদের সহকর্মী ইলিয়াস আলীকে আমরা এখনো খুঁজে পাইনি, চৌধুরী আলমকে খুঁজে পাইনি? আয়নাঘরে কি বিভৎস চিত্র! আমার এনসিপির ছাত্র বন্ধুরা, এই আসিফ, এই নাহিদরা, তারাও গুম আমাদের ছিল সন্তান ডিবিতে। আয়নাঘরে কিভাবে নির্যাতনের শিকার তারা হয়েছে, তারা নাই হয়ে যেতে পারতো যদি এই বিপ্লব না হতো। তো সেই জায়গায় থেকে আমি একজন শিক্ষক হিসেবে অনুরোধ করব যে দয়া করে এই স্লোগানগুলো বন্ধ করা দরকার। বরং আপনাদের আন্দোলনের ফসল তো আজকের অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার অধ্যাপক ইউনূস স্যারের নেতৃত্বে যে সরকার, সেই সরকারকে আপনারা এই 2 ঘন্টার জন্য একটি বিরতি নিয়ে এই ঐক্যমত্য কমিশনে বসে একটু আলোচনা করতে পারেন না? যে আমাদের তো লক্ষ্য যেহেতু এক, যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা, সাম্যের বাংলাদেশ তৈরি করা, ইনসাফের বাংলাদেশ তৈরি করা। ভাই, কাল থেকে আমরা কেউ কারোর বিরুদ্ধে স্লোগান দেব না, বরং আমাদের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বাস্তবায়নে আপনি যখন আলোচনার টেবিলে বসছেন, তখন তো লড়াই করার জায়গা না আলোচনার টেবিলে। আলোচনার টেবিল হলো ছাড় দেওয়ার জায়গা, উইন উইন সিচুয়েশন। যখন আপনি নেগোসিয়েশন করবেন, কথা বলবেন, টেবিলে যাবেন, আপনি আবার জায়গায়, ওই যে গ্রামে একটা কথা আছে, বিচার মানি তাল গাছ আমার। তা আমার কেন জানি মনে হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে বিচার মানি তাল গাছ আমার, সেই ভাবনা থেকে আমাদের মনে ফিরে আসার সুযোগ আসছে। আমি ছোট করে একটা কথা বলে শেষ করব। দীর্ঘ 18টি বছর পতিত সরকার এই দেশটাকে অশ্রদ্ধার বাংলাদেশ তৈরি করেছিল, অসম্মানের বাংলাদেশ তৈরি করেছিল। আমরা কি ভুলে গেছি? অধ্যাপক ইউনূস স্যার আজকে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, লিফট বন্ধ করে মামলা দিয়ে উপরে উঠানো হয়েছে, সেখান থেকে নামানো হয়েছে। ছাত্র বন্ধুরা যখন আন্দোলন করলো, রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া হয়েছে। তাদের অপরাধ কি ছিল? তারা চেয়েছিল যে আমরা কোটা চাই না, কোটার পরিবর্তে মেধার ভিত্তিতে মেধাবীদের একটি বাংলাদেশ হোক। এটাই অপরাধ, রাজাকার হয়ে গেল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পেনশন বাতিল করলেন, তার প্রতিবাদ করলো, তুই করা হলো। তারেক রহমান বিএনপির, অন্তত দেশের কথা যদি বাদও দিই, এই মুহূর্তে দেশের সবচেয়ে বৃহৎ এবং বড় দল বিএনপি, তার অগণিত নেতা কর্মীর একেবারে কি বলবো আমি, যে মূল কেন্দ্রস্থলে অবস্থান করছেন বেগম খালেদা জিয়ার পরেই, তাকে অশ্রদ্ধা করছেন। তারপরে আমরা আবার অন্যদেরকে অশ্রদ্ধা করছি। এই যে বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা টুপ করে পানির মধ্যে ফেলে দিতে চাইলো, সেখান থেকে পরিত্রাণের জন্য তো 24 আমরা লড়াই করেছিলাম। তাহলে নতুন করে এসে আবার এই অশ্রদ্ধার বাংলাদেশটা, যখন আমরা 5 তারিখে একটা বৎসপূর্তি উদযাপন করতে যাচ্ছি, তার আগেই এই ধরনের অশ্রদ্ধার বাংলাদেশ তৈরি করে আমরা জাতিকে বা আমাদের প্রজন্মকে কি মেসেজটা দিতে যাচ্ছি? আমি অনুরোধ করতে চাই, দয়া করে যারা আন্দোলন করছেন, রক্ত দিয়েছেন, আমরা চলে যেতে পারতাম, আপনারা হারিয়ে যেতে পারতেন, আর একজন লোক লাশ হতে পারতো। 1581 জন মানুষকে আমরা হারালাম, কত সন্তানের চক্ষু নষ্ট হলো, ছোট ছোট বাচ্চাদেরকে আমরা হারালাম। তাহলে এরকম একটি অবস্থায় দাঁড়িয়ে আমাদের এই বিভাজন করে কাদেরকে লাভবান করছি? আমরা কিন্তু লাভবান হচ্ছি না। লাভবান হচ্ছে তারাই যারা এখনো প্রশাসনের মধ্যে সেই স্বৈর শাসকের দোসররা ঘুপটি মেরে বসে আছে। তারা কিন্তু উল্লসিত হচ্ছে, তারা কিন্তু আনন্দ করছে দেশে বিদেশে। আমি অনুরোধ করব যে আপনারা 24-এ যেভাবে কাঁধে কাঁধ মিলে একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে সংগ্রামটা করেছিলেন, আসুন না আগামী নির্বাচন পর্যন্ত সংস্কার, বিচার এবং নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। সেটাই বোধহয় হবে সবচেয়ে স্বস্তিদায়ক। আমি আর একটা বিষয় আপনার কাছে একটু যাচ্ছি, সেটা হচ্ছে যে এই বিভাজনটা যদি দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে যে জুলাই ঐক্যের কথা বলা হচ্ছে, সেখানে বড় ধরনের ফাটল তৈরি হবে কিনা, ছোট্ট করে যদি দেখেন, জুলাই ঐক্য আপনি করতে চাচ্ছেন, সেই ঐক্যের আগেই তো অনৈক্য। কারণ এইভাবে যদি অশ্রদ্ধা করতে থাকেন একজন আরেকজনকে, কেউ কাউকে তো বিশ্বাস করবে। যে বিষয়টা স্পষ্ট হয়েছে, ধন্যবাদ। আমি একটু জনাব আপনার কাছে একটু যাচ্ছি, এনসিপি নেতা রয়েছেন জনাব আব্দুল্লাহ আল মাহমুদ। আপনাকে যদি একটু বলি যে একটা বিষয় খেয়াল করেন, যে ওই দিন মিটফোর্ডের যে ঘটনা, সেখানে আপনি দেখবেন যে পাশা খুব কাছে কিন্তু আনসার ক্যাম্প ছিল, আনসারদের কোনো সহায়তা আমরা দেখিনি, পুলিশ আসেনি। অর্থাৎ আমরা একটা দেখি যে উদ্বুদ্ধ হয়ে 999-এ কল দেওয়ার একটা বিষয় থাকে, সেটাও কিন্তু হয়নি। পাশাপাশি গত কয়েকদিনে আপনি দেখবেন যে এই বিষয়টার জন্য যখন সাংবাদিকরা যাচ্ছে সংবাদ সংগ্রহের জন্য, পাশের কেউ কথা বলছে না, ভয়। আমি আপনাকে একটু জানতে চাই, আপনারা যখন বা যদিও আপনাদের দিকে দায়টা বেশি, জামাত ইসলামের প্রতিও অঙ্গুলি তোলা হচ্ছে যে আপনারা সরাসরি বিএনপিকে অভিযোগ করছেন এই বিষয়ের জন্য, যুবদল যেহেতু সংশ্লিষ্টতা বলেছে তারা, কিন্তু প্রশ্নটি হচ্ছে এই আইন শৃঙ্খলা, আনসার, পুলিশ, এইটা আসলে কার নিয়ন্ত্রণ? এটা তো সরকারের নিয়ন্ত্রণ। এটা তো আপনাদের আসলে তো সরকারের কাছে দাবিটা করা উচিত ছিল, বা এটাই যৌক্তিক ছিল আর কি। সেই জায়গাটা থেকে আপনারা বা আপনাদের যারা আছেন, আপনি আছেন এখানে, সেজন্য আপনাকে বলছে অন্য দলগুলো বিএনপির নেতাকে ধরে একেবারে সরাসরি এক ধরনের আক্রমণ করেছে। এইটা আসলে কতটা যৌক্তিক? আর আইন শৃঙ্খলা বাহিনী কি তাহলে তারা কি আসলেই
এক ধরনের মুখ থুবড়ে পড়েছে? আচ্ছা, প্রথমত অনেকগুলো প্রশ্ন করেছি। না, দ্যাটস ওকে। প্রথমত যদি আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে ওনাকে নিয়ে যেভাবে গালিগালাজ করা হয়েছে, আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি দায়িত্ব নিয়ে বলতে চাই এনসিপির কোনো সমাবেশ থেকে আমাদের যে এনসিপির যেই বিক্ষোভ মিছিল বা প্রতিবাদ মিছিল হয়েছে, ওইখানে ওনাকে নিয়ে কোনো সরাসরি কোনো ধরনের এরকম অশালীন বক্তব্য ইউজ করা হয় নাই। অন্য সংস্থা বা অন্য সংগঠনের মাধ্যমে যে অশালীন বা গালিগালাজ করা হয়েছে, আমি নিজেও এর তিরস্কার জানাচ্ছি ফর্মালি এখানে, বিকজ এটা কোনো সুষ্ঠু ধারার বা সুস্থ ধারার রাজনীতির একটা অংশ না। সো গালিগালাজ করে আসলে রাজনীতি হবে না। আমার একটা ভেঞ্জেন্স থাকতেই পারে বা আমার একটা অনৈক্য থাকতে পারে, আমার জিনিসটা একটা ধরেন আপনার বিরুদ্ধে আমার একটা প্রতিবাদ করতে হবে, সেই প্রতিবাদের ভাষাটাও হতে হবে রাজনৈতিক সুলভ শালীনতার মধ্যে থেকে। কিন্তু আমরা সেটা ঠিক আছে। একটু যদি বলি, আপনি যেটা বলছেন যে একেবারে আপনারা করেননি, সেটা সেই অর্থে যদি বলি যে আমরা কিন্তু সাইবার যেটা, অর্থাৎ অনলাইনে কিন্তু আমরা আপনাদের দেখতে পাচ্ছি যে আপনাদের নেতা কর্মীদের বা সমর্থকদের, বিশেষ করে যারা শিক্ষার্থীদের, তাদের মধ্য থেকে কিন্তু এই ধরনের অনলাইনে কিন্তু সেই প্রপাগান্ডা যদি বলি বা সমর্থক গোষ্ঠী এবং সদস্য তো দুই জিনিস। সুতরাং নাগরিক পার্টির যারা সরাসরি অংশগ্রহণে, মানে নেতাকর্মী যারা আছে, তাদের অংশগ্রহণের মাধ্যমে একটা বাজে ধরনের মেসেজ যদি এরকম ভাবে যদি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, এটা কোট আনকোট সরাসরি নাগরিক পার্টির উপরে পড়বে। এখন নাগরিক পার্টিকে আমি সমর্থন করি, কিন্তু আমি নাগরিক পার্টির সরাসরি সদস্য নই, কিন্তু আমি এরকম ভাবে কোনো একটা স্বপ্রণোদিত ভাবে কোনো একটা কার্যক্রম করলাম, আমার মনে হয় সেটা পার্টির উপরে পড়বে না। কিন্তু আমি যেটা বলছি, আমাদের যে ফর্মাল প্রোগ্রামগুলো হয়েছে, আমার উপজেলাতেও হয়েছে, আমি নিজেই করেছি, সেখানে এরকম ধরনের অশ্লীল কোনো ধরনের স্লোগান কিন্তু আমরা দিতে দেই নাই, ঠিক আছে? সো এটার ক্ষেত্রে আমি নিজেই কন্ডেম করছি সেটাকে। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে আপনি যেটা বলেছেন, ভেরি রাইটলি আইডেন্টিফাইড, যে ওইখানে মিটফুডে যে ঘটনা ঘটেছে, আশেপাশের মানুষও কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখেছে, আপনি দেখেছেন সরাসরি। মানে এটা আসলে একটা নাট্য মঞ্চের মতো হচ্ছিল, একজন মানুষকে, বিভৎস মানুষকে পাথর দিয়ে মারা হচ্ছে এবং সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে। সিটিজেন্স অ্যারেস্ট বলে যে একটা টার্মিনোলজি আছে, আমি রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমার সামনে যখন কোনো অপরাধ সংঘটিত হবে, আমার সিটিজেন্স অ্যারেস্টের যে ধারা আছে সেটা অনুযায়ী আমি সেটাকে সাময়িকভাবে হল্ট করা এবং অপরাধী যে থাকবে আমার চোখে বা যিনি অপরাধ সংঘটিত করছে তাকে ধরে রাখার একটা আইন আছে। সো আমি সেটা করতে পারতাম। অনেক মানুষজন ছিল আশেপাশে, কেউ কোনো এগিয়ে আসেনি। নাম্বার 2 হচ্ছে আপনার মিডিয়াতে কেউ কথা বলছে না, কাপড় ঢেকে বা হচ্ছে আপনার ভয়েস চেঞ্জ করে তাদের বক্তব্যগুলো মিডিয়াতে দেওয়া হচ্ছে। আপনি নিজে বলেছেন, আমিও আস্তে আস্তে শুনছিলাম। তার মানে আপনি জিনিসটা চিন্তা করেন, কনটেক্সটটা ডিফারেন্ট। পরিস্থিতিটা কি এত ভয়ঙ্কর? পরিস্থিতিটা এত, মানে আপনি আমাকে কোয়েশ্চেন করছেন, আইন শৃঙ্খলা মানে পরিস্থিতিটা এত ভয়ঙ্কর, পরিস্থিতিটা এতটাই ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর? কেন আমরা আসলে এই চাঁদাবাজি বা হচ্ছে আপনার এই ভাগবাটোয়ারা কোত্থেকে আসে? টোল আদায় বা চাঁদাবাজি থেকে আসবে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী আমি আসছি ভাইয়া, আপনি তো ছিলেন এক সময়, আমি ওটাতে আসছি। আপনার কেন এরকম পরিস্থিতি হচ্ছে সেটার রুট কজ অ্যানালাইসিসটা যদি আমরা না বের করতে পারি, শুধু আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে যদি আমরা সারাদিন রাত 24 ঘন্টা দোষ দেই, সেক্ষেত্রে কিন্তু খুব একটা যাচিত আপনার কোনো সমাধান যেতে পারবে না। আমি সমস্যায় পড়লাম, আমি তো প্রথমে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতাই চাইবো না, অফকোর্স চাবেন। আপনার এই পরিস্থিতিটা হওয়ার পিছনে যে কারণটা, সেটা আমাদেরকে প্রথমে অ্যাড্রেস করতে হবে যে কেন হয়েছে। তার মানে মানুষজন কথা বলতে চাচ্ছে না, ভয়ে, এদের বিরুদ্ধে কথা বললে তাদের ক্ষতি হবে। সুতরাং কীরকম একটা ত্রাসের রাজত্ব ওখানে হয়েছে। এখন যুবদলের ক্ষেত্রে যদি যুবদলের কর্মী ছিল তার মানে যুবদলের ওইখানে নেতা যারা ছিল তারা কি জানে না এখানে এরকম একটা পরিস্থিতি আছে? ঢাকার অদূরে এই জায়গাটাতে এখানে এরকম ঘটনা হয়েছে, সেক্ষেত্রে কি আমাদের অন্যান্য তাদের নেতাকর্মী যারা ছিল তারা জানেন? অবশ্যই জানে। এরকম পরিস্থিতি থাকলে সেটাকে ট্যাকেল দেওয়ার দায়িত্ব তাদের আছে। এই জন্য আমি বলেছিলাম যে ব্যক্তির দোষ আড়াল করা যেতে পারে, এখানে কয়েকজন ব্যক্তি জড়িত, একজন নয়। সেক্ষেত্রে একজন ব্যক্তির সমষ্টি, মানে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স যাচাই করা হচ্ছে না, এখানে একটা সমষ্টিগত টিম হিসেবে তারা যে হত্যাকাণ্ড করেছে। তার মানে হচ্ছে এটা একটা ভাইরাল, এটা একটা, মানে ওদের ভিতরে এই ভাইরাসটা আছে, এই ভাইরাসের দায়টা কিন্তু দলকে নিতে হবে। সুতরাং এখানে বিএনপিকে অবশ্যই এটা অ্যাড্রেস করতে হবে। নাম্বার 2, ব্যবস্থা নিয়েছে বিএনপি। না, বিএনপিকে তো অ্যাড্রেস করছে বা বিএনপি করছে, বিএনপি সেই বিষয়ে কথা বলছে। আমি আপনাকে যেটা জানতে চাই, যেমন আজকে প্রধান উপদেষ্টা প্রেসিং থেকে বলা হয়েছে যে দেশের পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি অতটা খারাপ নয় বা ভালো, এরকমই বলা হয়েছে। দায়টা আসলে প্রথমে তো আইন শৃঙ্খলা বাহিনী তো সরকার পরিচালিত। নেক্সট জিনিস হচ্ছে আপনার একটা হত্যাকাণ্ড হয়েছে 9 তারিখে, সেটার আপনার কি বলে এটাকে, জনসমক্ষে এসেছে 10 তারিখ লেট, মানে 11 তারিখে এসছে, মানে 2 দিন এটা কোথাও ছিল না।
আমাদের মিডিয়ারাও কি জানতো না এই ঘটনা ঘটেছে? আপনি আপনি আমি কি এটা সেই বিশ্বাস জন্য করব বিএনপি সাধারণ বলছে নাগরিক এটা হিসেবে? পরিকল্পিত, আমি সেটাই বলছি। আর সবকিছু পরিকল্পিত বললে আবার এটা বেশি রাজনৈতিক হয়ে যায়। মানুষকে হত্যাকাণ্ড আগে যাচাই করুক, তাহলে তারপর দেখা যাবে পরিকল্পিত কিনা। এই 2 দিন কোথায় ছিল? সবকিছু অন্ধকার ছিল, ব্ল্যাক আউট ছিল। কেন? এটা ঠিক আছে, এটা পরিকল্পিতভাবে, তার মানে ব্ল্যাক আউট করে রাখা হয়েছে বা কোনো একটা ভেস্টেড গ্রুপ থেকে এটা করা হয়েছে। হঠাৎ করে কেন এটা স্ফুলিং এর মতো সামনে চলে আসলো? তাহলে আপনি সেটাও বলতে পারেন সেটাও পরিকল্পিতভাবে করা হয়েছে। আই এগ্রি অন দ্যাট। ডিসকাশনের পারপাসে আমি ওটাতে এগ্রি করলাম। এখন আইন শৃঙ্খলা বাহিনী তার মানে ওইখানে জানতো না? অবশ্যই জানতো। তার মানে ওইখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী দায়িত্ব আছে, পুলিশ প্রশাসন যারা আছে, আনসার ক্যাম্পের সামনে একটা ঘটনা ঘটেছে, কিভাবে হয়? হাউ কাম? ডিজি আনসার বলেছেন যে এটা আনসার তারা এটা জানতো না বা তাদের ইয়াতে হয় নাই। এটা খুব বেশি একটা গ্রহণযোগ্য আমার মনে হয় না একটা স্টেটমেন্ট হয়েছে। আমি ডিউ রেসপেক্ট বলতে চাই। পুলিশ 2 দিন কোনো অ্যাকশন নেয় নাই, কেন নেয় নাই? আপনার কি মনে হয় না যে হচ্ছে ভুক্তভোগী পরিবার এটা পুলিশকে জানিয়েছে? অবশ্যই জানিয়েছে। কোনো ধরনের অ্যাকশন হবে না, বিকজ এটা তো একটা ওই যে আমরা যেটা বলছিলাম, আমাদের এই মানসিকতা যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে, যে যারা ক্ষমতার মসনদে আসবে আমরা প্রশাসন হিসেবে যদি তাদের কোলের উপরে চড়ে না বসতে পারি, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। বিএনপি তো ক্ষমতায় না ভাই, বিএনপি ক্ষমতায় যায় নাই, বাট প্রশাসনের আপনার ম্যাক্সিমাম মোর দেন 90% লোকের আচার আচরণ এবং হচ্ছে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখলে মনে হবে অলরেডি বিএনপি ক্ষমতায় আছে, এবং তাদেরকে প্লিজ করার জন্য তাদের এহেন কোনো কার্যক্রম না যে তারা করে না। এটা আমি কোট আনকোট বললাম, আপনার যদি প্রমাণ লাগে আমার কাছে অনেক প্রমাণও আছে। নেক্সট যে জিনিসটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর এখানে একটা বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। যেমন আপনি এই যে পুলিশ প্রশাসন কেন কাজ করে নাই? পুলিশ প্রশাসন কাজ করবে কিভাবে? তারা তো আগের স্টাইলেই কাজ করছে এখনো পর্যন্ত। এই যে এই এত বছরের আপনার একটা ফেসিবাদী কাঠামোর মধ্যে দিয়ে তারা কাজ করেছে, যেই দলে আসে সেই দলই হচ্ছে পুলিশকে পেটোয়া বাহিনী হিসেবে, লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করায়। পুলিশের একটা বড় ধরনের রিফরমেশন প্রয়োজন। আমরা কয়েকটা জায়গায় এটাও বলেছি যে পুলিশের যদি আলাদাভাবে যদি আপনার স্যালারি স্ট্রাকচারও রেডি করতে হয়, নর্মাল তার যে স্কেলের লোক আছে বা কর্মকর্তা কর্মচারী আছে তাদের থেকে যদি ট্রিপল স্যালারিও দিতে হয়, নাগরিক সেবা যেন হচ্ছে প্রপারলি আসে এবং কোনো দলের অধীনে যেন তারা কাজ না করে, সেটাও যেন বিবেচনা করা হয়। এখন পুলিশ রিফর্ম কমিশন হওয়ার কথা, 3টা ড্রেসের রিহার্সাল ছাড়া আর কোনো কিছু হয় নাই। সো আপনি সেই বাহিনী থেকে তো এক্সপেক্ট করতে পারেন না। জি জি, আমি জনাব কামরুজ্জামান রতন শুনলেন অনেকক্ষণ থেকে। আমি তিনি যেই অভিযোগগুলো করেছেন যে বিএনপি, আমি বললাম বিএনপি ক্ষমতায় নেই, তারপরেও তার দায়। আপনারাও তো এনসিপিকে বলেছেন যে তারাও এই সরকারে বা বর্তমান যে শাসন ব্যবস্থা সেখানে অনেক প্রভাব বিস্তার করে। আমরা ইতিপূর্বে বিএনপির পক্ষ থেকে অনেকবারই বলা হয়েছে। এটা তো হচ্ছে এক ধরনের পাল্টাপাল্টি অভিযোগ, কিন্তু অভিযোগের জায়গাটা সবসময় থাকবে, পাল্টাপাল্টি থাকবে, কিন্তু সেই জায়গাটা থেকে প্রতিহিংসা যখন চরম আকার ধারণ করবে বা করে, অর্থাৎ বক্তব্যে চলে যায়, কটূক্তিতে চলে যায়, তখন সেটাকে কিভাবে দেখছেন? আর যে কথাটি তিনি বললেন যে দল থেকে, আমি যেটা জনাব হাসানাত, প্রফেসর হাসানাত যেটা বললেন যে দল থেকে বহিষ্কার কি যথেষ্ট, এটা যেমন জানার বিষয় রয়েছে। সেখানে তিনি যেটা বললেন যে বিএনপি এমন কি করেছে যে সেখানে কেউ কথা বলতে রাজি হচ্ছে না, মানে তার বক্তব্যে যেটা বলছে, এটা কি আইন শৃঙ্খলার দায় নয়? সরকার এখনো বলছে আইন শৃঙ্খলা ভালো। আসলে অনেকগুলো প্রশ্ন একসাথে উত্তর দিতে কিন্তু আমার একটু সময় লাগে। জি, আপনাকে সময় দিচ্ছি আমি। আচ্ছা, মাঝে মাঝে সত্য এবং উচিত যদি আমি জবাব দিতে গিয়ে চুপ হয়ে যাই, কারণ আমি বললে অল্পই বলতে পারবো, সব কথা বলতে পারবো না। কিন্তু কিছু কিছু আমরা যারা রাজনীতি করি, দিন শেষে আমরা যারা জনগণের কাছে ভোটের রায়ের জন্য যাব, ওই রায়টার জন্য যদি আমরা অপেক্ষা করি বা ওইটাকে যদি আমরা গুরুত্ব দেই, আসলে যদি গুরুত্ব দেই, তাহলে কিন্তু আজকে এত ভেদাভেদ বা এত মতাদর্শ, মত পার্থক্য, এইভাবে একটা মুখোমুখি অবস্থায় আমরা কিন্তু যেতাম না। আমি স্পষ্ট করে বলতে চাই, অন্যের সম্মান ক্ষুণ্ণতায় নিজের সম্মানটা কখনো বাড়ে না। স্যার, আপনি দেখেন, আমরা তো শিখতে আসছি। আজকে দেখেন যে ঘটনাটা এখানে ঘটলো, ষড়যন্ত্র কেন আমি বলবো না। ঢাকার, ভাই এটা ঢাকার অদূরে নয়, মিটফোর্ড, এটা ঢাকায়। ঢাকায় এত বড় ঘটনাটা ঘটলো, এইটা 2 দিন, এটা ধামাচাপা কেন দিল, কারা দিল? আমার তো মনে হয়, আমরা তো প্রথমেই বলেছি যে জঘন্যতম অপরাধ হয়েছে, আমার ফিলিংসটা ব্যক্তিগতভাবে বলি, যে ওই যারা করেছে তারা তো এখন তো সিসি ক্যামেরা তো সবই আসছে। আমাদের আরবে যে বিচারটা ইসলামী শরিয়াতে, যে তাদেরকে, আমার এটা মনোভাব যে নিশ্চয়ই এটা আবার করতে গেলে এটা কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে। তাদেরকে যদি আপনি ধরে, পুলিশ আজকে বলুক যে যারা এভাবে প্রস্তর দিয়ে মেরেছে তাদেরকে থুতু বৃষ্টি দিয়ে তাদেরকে উচিত জবাব দেওয়া হবে। মানুষের আজকে যে হৃদয়ের যে ক্ষতটা, ওই পাথর লাগবে না, যারা আমি এইভাবে মেরেছে তাদেরকে থুতু বৃষ্টি দিয়ে তাদেরকে কিন্তু মেরে ফেলবে। তো এই যে এই জায়গাটা, এটা তো কোনো আইনের বিচার না। এখন বলি, আইনটা প্রয়োগ করবে কি? সরকার। সরকার। এখন
পুলিশ নাকি সবই বিএনপির। আমার এনসিপি ভাই যে বললেন, রাষ্ট্রপতি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে ডক্টর ইউনূস তো ছাত্র দলের বা ছাত্র শিবিরের কাউকে নিয়ে কিন্তু আমেরিকাতে এভাবে অ্যান্ডোস করেনি। সব জায়গায় আমার ছাত্র সব করেছে। তা আমি তো মনে করি এনসিপির যারা, আমি তো এখন এনসিপিতে এর আগে তারা বৈষম্য বিরোধী যারা তাদের দেখেন কোন কোন জায়গায় গিয়ে তাদেরকে এভাবে অ্যান্ডোস করে তাদেরকে শক্তিশালী করেছে। তা আমার তো মনে হয় রাষ্ট্র কাঠামোতে কেউ যদি শক্তিশালী হয়ে থাকে, রাষ্ট্রের ফ্লেভার নিয়ে কেউ যদি কোনো অন্যায় করে থাকে, যেমন আমরা আসিফকে আমরা দেখেছি তার পিএনওর এখন দুদুকে ডাকে, ওনারই তো একটা পর্ষদের স্বাস্থ্যমন্ত্র তাকেও তো ইয়েতে ডেকেছে, দুদুকে ডেকেছে না। তা আমার তো মনে হয় রাষ্ট্র কিন্তু এখন বিএনপির হাতে না। বিএনপির এই যে দেখেন কয়েকদিন পর পর কি একটা হলো ডেভিল হান্ট। আরে ভাই আর্মি নাম না, আর্মির ইয়াটা আমরা একটা জলপাই কালার দেখলে আমরা সবাই যারা রাজনীতি করেছি সবাই আমরা ভীত সন্তুষ্ট হতাম। আপনি বলেন তো আইনটা প্রয়োগ করবে কারা? 2 মাস পর পর তাদেরকে এক্সটেন্ডেড করতেছেন। এতদিনে পুলিশের উপর নির্ভরতা বাড়তেন তাদের কিন্তু পুরো আমি একটা জেলার দায়িত্বে ছিলাম, আমরা যতটুকু জানি তারা ইউনিয়ন বেস কিন্তু তারা কারা চাঁদাবাজি করে দখলদারি করে তাদের হাতে কিন্তু স্পষ্ট। আমি মনে করি তারা দেশকে যদি ভালোবাসে, গণতন্ত্রকে ভালোবাসে, এখানে বিএনপি তারা তো আমাকে দোষারোপ দরকার নেই। তো আপনাদেরকে আমরা দোষারোপ করতে চাচ্ছি না। আমি বললাম যে আমরা শুধু একবার চিন্তা করেন 5 তারিখে আমরা কাকে সরাতে গিয়ে আমরা ঐক্য হয়েছিলাম, আর বাংলাদেশটা ওই পাপিষ্ঠদের লুটেরাদের বাদ দিয়ে এই আমরা যারা আছি তারা কেন একটা জায়গায় এসে ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশকে ভালোবাসে, এই ভূখণ্ডকে ভালোবাসে, কেন আমরা একটা জায়গায় আসতে পারবো না? সেইখানে আমরা একটা প্রেশার গ্রুপ তৈরি করি। আপনারা কি করলেন? একটা ঘটনা ঘটলো, আমি বারবার বলছি ওই ঘটনাকে কখনই আমি জাস্টিফাই, আমি কিন্তু ওটা সাফাই গাবো না। এখন আমার হাতে সংগঠন, সাংগঠনিক নিয়মে তাকে আমরা বহিষ্কার, আজীবনের জন্য এই প্রথম বহিষ্কার করা হয়েছে। তারপরে এই মানুষগুলোকে যদি আপনারা আইনের আওতায় নেয়, কেন আমরা দেখি না মাগুরাতে একটা শিশু ধর্ষণের পরে যেমন আসিফ নজরুলের যে আইন উপদেষ্টা উনি কি করেছেন, এটাতেও খুব শর্ট টাইমে দ্রুত বিচার এনে তো। এই যে সরকারের যে এই পদক্ষেপগুলো, এগুলো আমরা দেখতেছি আন্তরিক। শুধু আপনি ঝুলিয়ে বিএনপিকে ক্ষত বিক্ষত করার জন্য আগামী ইলেকশনে বিএনপিকে আপনি পলিটিসাইজ করে এইভাবে একটা তকমা দিবেন বিএনপি, হ্যাঁ অমুকে খাইছে আপনাকে, আরে ভাই তুমি খাইতে দাও কেন? আমি ঠিক আছে, আমি তো 18 বছরের ভাই, আমি তো আসলে আমি অনেক কষ্টে ছিলাম, আমার অনেক দখলদারিত্বের মধ্যে দিয়ে আমার অনেক ইনসাফ ছিল, ওগুলোতে আমি বঞ্চিত ছিলাম। তাহলে ঠিক আছে, আমি তো রহম করমের মধ্যে আমি চলতে চাই, আমি তো নীতিমালার মধ্যে চলতে চাই। আমি কই না তো, আমি তো বলছি না এখানে আপনাকে এই ডক্টর ইউনূস আপনি আমাকে অবারিত করে দেন, আমার 17 বছর আমার ক্ষুধা, এইটা আমার এই জঠর জ্বালায় আমাকে অবারিত করে আমাকে অন্যায় করতে দেন। আমি যদি অন্যায় করি, আমি এইখান থেকে আপনার মাধ্যমে বলতে চাই, এই বাংলাদেশের এই প্রশাসন, এই আর্মি ওনারা পারে না, এই পুলিশ প্রশাসন পারে না, এটা আমি বিশ্বাসই করি না। এখন তারা ঝুল দিয়ে নাটায় যেমন গুড্ডি ছেড়ে দিয়ে এবার মানে আমি উঠতে দেই, আমার মনে হয় এই অপরাধীদের আমরা সবাই বলি অপরাধী তো কোনো দলের না। এই নাটায় ঢিল দিচ্ছে কারা? এটা তো আমি এনসিপি ভাইদেরকে বলবো, ওনারা বলুক রাষ্ট্র তো ওনাদের হাতে, রাষ্ট্র তো কিন্তু বিএনপির হাতে না, ওনারা বলুক। কেন এতক্ষণ অভিযোগ করছিলেন দায়িত্বে থাকবেন ভাই, আপনার হাতে পুলিশ থাকবে, সব বাহিনী থাকবে, আপনি হলেন সমস্ত কিছু নিয়ে আপনি বসে রয়েছেন। এখন ভাই আমি 17 বছর আমার কেউই নাই, আমি গুম হয়েছি, আমি খুন হয়েছি, আমি মামলা মোকদ্দমে জর্জরিত। এখন আমি একটা স্বপ্ন দেখতেছি, আমি একটা বিশ্বাসযোগ্য একটা নির্বাচন, এই নির্বাচনটা আমাকে বলেছি আমার দল তার না আবার সংস্কার ছাড়া বিচার ছাড়া আমরা নির্বাচন চাই, তো বলিনি তো আমরা 3টাই। এখানে আব্দুল্লাহ তো হাসপাতাল কালকেও বলেছেন আমরা পাশাপাশি 3টে আমাদের প্যাকেজ, তো ওইটার সাথে তো আমরা একমত, আমার দল একমত। প্রতিটা জিনিসের সাথে কিন্তু বিএনপি কিন্তু আলটিমেটলি কিন্তু কোনো জায়গায় কিন্তু ফারাক না। কিন্তু আমার মনে হয় বিএনপির তো আর কোনো দোষ পান না, ম্যাডাম অসুস্থ, তারেক রহমান বাইরে। আপনারা একদিন যদি এই দলকে ভালোবাসেন, জিয়াউর রহমান, তারেক রহমান, বেগম খালেদা এই গণতন্ত্রের জন্য দেশের জন্য কিছুই করেনি। আমি ভুল হতে পারি, আমার অপরাধ থাকতে পারে, আমাকে সংশোধনের সুযোগ দিন, আমাকে পরিশোধ দেওয়ার সুযোগ দেন। কোথায় আছে আপনারা? আমি মনে করি এই যে সমাজে যে জিনিসটা হচ্ছে ভাই, এইটা তো করলে রাষ্ট্র এবং বাংলাদেশটাকে একটা অকার্যকর রাষ্ট্রের দিকে চলে যাবে। অর্থনৈতিক অবস্থা দেখেন আমাদের কোথায় চলে গেছে ভাই, এই রাষ্ট্রটা যদি অর্থনৈতিক অবস্থা যদি ভিক্ষার জ্বলিয়ে আমরা চলে যাই, আমাদের রিজভি ভাই তো বলেছে সেপ্টেম্বরে আমাদের দুর্ভিক্ষ, তার মানে এটা কি? আমরা হাসিনার মতো পাপিষ্টকে তো আমরা তাড়ালাম, আমরা কি মানে দুর্ভিক্ষ উপভোগ করার জন্য? আমরা আবার ভোটের জন্য আমরা সংগ্রাম করলাম ভাই, আমার মতো পার্থক্য থাকবে।
এটা মতবিরোধের জায়গায় চলে গেছে। পার্সোনালি আমি বললাম তো, এই তারেক রহমানকে আরেকটা কথা বলি, জি, ডেভিল হান্ট কালকে থেকে শুনলাম চিরুনি অভিযান, ডেভিল হান্ট কি সফল হয়েছে মনে হয় আপনার? আমি তো এটুকুই বলি, এখন আবার চিরুনি অভিযান কালকে থেকে। এখন একটা কথা বলি, চিরুনি অভিযানে কাহুই দিয়া গ্রাম দেশে আমাদের কথা বলে উকুন বাসে, আমি তো কিসের ভাই চিরুনি অভিযান? আমার তো ধরা উচিত ছিল আপনার অপরাধীদের, সত্যিকার চাঁদাবাজ কারা। এখন তো ওই চিরুনি অভিযান কাহুই দিয়ে তো উকুনও ধরতে পারতেছে না আমার মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। তা আমার মনে হয় মানুষ কথা শুনতে চায় না, এক্সিকিউশন দেখতে চায়। দিস ইজ দ্য অপরাধী, এই অপরাধীদের পক্ষে বলুক এই যে তার বিরুদ্ধে এই ডকুমেন্টস। এই অপরাধীদের পক্ষে আমার তারেক রহমান দল যদি তাকে সাফাই গায়, তাকে সারাবার জন্য যদি রিকোয়েস্ট করে, তখন এইটা ডক্টর ইউনূস সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী উনি বলে দেখ, দেখো আমরা ধরেছিলাম, দিস ইজ দ্য ডকুমেন্টস, এরপরে বিএনপি তার জন্য তদবির করছে, তখন আপনি আমাকে বিএনপিকে দোষ দেবেন। আমি তো মাথা পেতে নিই, আমার ভালো কাজের জন্য আমি পুরস্কৃত হতে চাই, সেটা জনগণ কর্তৃক। আবার খারাপ কাজের জন্য আমি ধিকৃত হতে চাই, সেটা জনগণের কর্তৃক। আমি টোটাল ইনশাল্লাহ, আমি তো আল্লাহর রহমতে আমি তো জনগণের উপর নির্ভরশীল রে ভাই। যেই কারণে আমার দল আজকে 17 বছর। কিন্তু কিভাবে আপনাদেরকে অভিযোগ তিনি করলেন যে আপনারা এখন ভাই তো প্রথমেই বললাম যে অভিযোগ উনি করতে পারবেন, কিন্তু দায়িত্ব তো ওনার। উনি তো ভাই রে ভাই, আমার কাছে যদি ওই যে মানে ডক্টর ইউনূস মহোদয় যদি আমার কথা শুনতেন, বা আমাদের যাওয়ার যদি অ্যাক্সেস থাকতো, স্বরাষ্ট্র উপদেষ্টাকে যদি আমি কথা বলাইতে পারতাম, আসিফ নাহিদরা যখন রাষ্ট্র চালায়, এখনো তো ওনারাই চালাচ্ছেন, আমি একটু তাদের হাতে থাকার পরে এখন উনি আমাদের উপর দায়ভার দিতে পারেন, কিন্তু মানুষ এটা বিশ্বাস করবে না। বিলিভ মি। আপনার প্রশ্নটা তার কাছে আমি একটু ছড়ে মারি যে নাহিদ রাষ্ট্র চালাচ্ছে, আপনি যে অভিযোগটা করলেন নিশ্চয়ই আপনি পেয়েছেন যে তারা তো ক্ষমতায় নেই, বলছেন আপনারা ক্ষমতায় আছেন, আপনাদের কয়েকজন যদিও দলের নয় কিন্তু বৈষম্য বিরোধী, সেক্ষেত্রে মন্ত্রিপরিষদেও আছে, উপদেষ্টা পরিষদে, সেক্ষেত্রে আপনি কিভাবে এই দায়টা আসলে তাকে দিচ্ছেন? সো দুইজন হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে দুইজন প্রতিনিধি ধরেন আমাদের এখানে বর্তমানে আছেন, আগে ছিলেন আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম। বিএনপি একটি বড় দল, সেটাতে অবশ্যই এখন সবচেয়ে বড় দল, নির্বাচন হলে তারা ক্ষমতা আসবে এরকম একটা আশা রয়েছে। আপনাকে আমি প্লিজ আমি খুব রিকোয়েস্ট করবো আর্নেস্টলি, আপনারা একটু কাইন্ডলি স্থানীয় প্রশাসনগুলোতে জিজ্ঞেস করেন। আচ্ছা, শুধু সচিবালয় তো দেশ চালায় না। জি, আপনার বহু থানা আছে বা বহু জেলা আছে যেখানে আমরা বিগত সময়ে দেখেছি আপনার আইজিপির কথাও শুনতো না। আচ্ছা, হারুন ছিল না, এসপি হারুন ছিল তো, যে পরবর্তীতে ধরেন এআইজি ডিআইজি হলো, রাইট? সে যখন গাজীপুরের এসপি ছিল, সে আইজিপির কথা শুনতো না। আমি গাজীপুরের ছেলে, আমি দায়িত্ব নিয়ে বলছি, ইউ ক্যান চেক ইট ব্যাক, আদারওয়াইজ আই উইল গিভ এ রেফারেন্ডাম অন দিস। আইজিপির কথাও শুনতো না। সো এই যে একটা কালচার, যেটা কালচারটা এত বছর ধরে যে প্র্যাকটিসগুলো চলে আসছে প্রশাসনের মধ্যে, আপনি যদি আমাকে এখন বিশ্বাস করতে বলেন যে এটা সব কিছু ঠিক হয়ে গেছে, তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা বেহেস্তে আছি। তাহলে দেশ সংস্কারের প্রশ্নও দরকার নাই, বিচারের প্রশ্নও কিচ্ছু দরকার নাই। নেক্সট মাসে নির্বাচন হয়ে যাক, দেশ সুন্দরভাবে চলবে। আসলেই কি তাই? আপনি প্রশাসনে দেখেন, আপনি না চাইলেও তাদের সাথে আপনার একটা লেজুর ভিত্তিক সম্পর্ক অলরেডি হয়ে গেছে বিএনপির সাথে। আমি এটা দোষারোপ করে বলছি না, আমি বলছি কিন্তু কালচারের কথা। বুঝতে পেরেছি। আমি বিএনপিকে কোনো অবস্থায় ব্লেম করছি, আমি বলছি এটা কালচারের কথা, আমাদের দেশের কালচারটাই এটা। আবার স্থানীয় আমার ভাই যত সুন্দর করে বলেছেন, আমি খুবই আপনাকে শ্রদ্ধা জানিয়ে বলছি, মানে আমার খুব পছন্দ হয়েছে আপনি যত সুন্দর করে বলেছেন। আসলে যেভাবে এক্সপেকটেশনটা গ্রো করেছেন বা রাজনীতিটা কেমন হওয়া উচিত আপনি বলেছেন, রিয়েলি মানে আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি আপনার এটার জন্য, বক্তব্যের জন্য। কিন্তু সব আমরা যখন তৃণমূলের নেতাকর্মীদের চেহারা দেখি, টোটালি ডিফারেন্ট ভাই। ওইখানে প্রশাসনকে কিভাবে কুক্ষিগত করে রাখা যায়, যে কেন্দ্রের কথা তৃণমূল মানছে না এমন একটা বিষয় রয়েছে, এটা তো চাক্ষুষ দেখাই যাচ্ছে। এখন স্যার যেমন বলেছিলেন যে হচ্ছে গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 136টা খুন হয়েছে, রাইট? এবং স্যার বলেছেন এটা সব তো আর বিএনপি করে না। আসলে তার মানে সব বিএনপি না, ম্যাক্সিমাম বিএনপি আপনার দলীয় দলের কারণে হয়েছে, এরকম হইতে পারে, হয়তোবা এরকম হইতে পারে। আবার আচ্ছা, আপনি মনে হয় আরেকটা, আমি একটু শেষ, আপনার আর কোনো বক্তব্য আছে থাকলে আমি না, এখানে আমি যেটা বলতে যাচ্ছিলাম আর কি, যে আমাদের কোনো অবস্থাতেই হচ্ছে আসলে সরকার আমাদের না, কারণ হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় রিকোয়েস্ট করে, কোনো ধরনের লেজিটিমেট রিকোয়েস্ট করে আমরা ভালো রেসপন্স পাই না। এবং সেখানে আমরা যখন দেখি পরের দিন সকালে ধরেন কোনো একটা ইস্যুতে বিএনপির কোনো একটা রিকোয়েস্ট প্রশাসন এমনভাবে নিচ্ছে, মনে হচ্ছে যে সরকারের ঊর্ধ্বতন, মানে সরকার থেকে কোনো একটা নির্দেশনা এসে আপনাদের নয়, তবে আপনাদের আন্দোলনের সাথে তারা ছিল, এই এতটুকুই। জি ভাইকে একটু আমি আপনাদের যেহেতু আমাদের বিশ্ববরেণ্য ডক্টর ইউনূস সাহেবের কাছে একটা বিনীত আবেদন করতে পারি, আমরা তো নাগরিক, উনি তো এখন রাষ্ট্রপ্রধান, সেটা হলো
ভাই দেখেন সন্তানরা যদি হয় একটু ডিরেল হয়ে যায়, আপনি তো কাউন্সিলিং করে তো মা বাবা একটা পরিবেশের মধ্যে, যেহেতু রাষ্ট্র কাঠার মধ্যে আছে, দেখেন আজকে প্রায় 1 বছর হয়ে গেল, ঠিক আছে, আমরা তো ছাত্র, এই যে আমরা ভাইদেরকে আই ডু রেসপেক্ট, এটা আমি করি। আচ্ছা শুনুন, আমি যদি ডিরেল হই, ঠিক আছে, ছাত্রদল, যুবদল, শিবির বা যারাই একটু আছে, ভাইয়া এত সংগ্রামের মধ্যে দিয়ে এতগুলো আত্মহত্যা শিবির আমরা তো দিয়েছি, সবাই ছাত্রদল দিয়েছে, একটা দিন যদি উনি দায়িকা যদি বলতো, বাবারা আমি একটা দায়িত্ব নিচ্ছি এই সময়ের জন্য, একটা ভালো কিছু চাচ্ছি, তোমরা কষ্ট করেছো, তোমাদের একটা নসিহত করে দেই, তোমাদের আদর করে চাটা খাওয়াইলাম, কিন্তু সমাজের রাষ্ট্রে এমন কিছু করো না যেটার জন্য তোমাদেরকে আমার পুলিশ দিয়ে ধরাইতে হয়। আমার মনে হয় এই ধরনের যদি একটা আহ্বান ডক্টর ইউনূস সাহেব দেন, আমার মনে হয় জাতির কাছে উনি সমাজ। জনাব হাসানাত, একবারে শেষ 1 মিনিট দিতে পারবো, আমরা শেষ করব অনুষ্ঠান। নির্বাচন সামনে, তার আগে এই ধরনের যে পাল্টাপাল্টি বক্তব্য, সেটাকে আপনি কিভাবে দেখছেন? 1 মিনিটে যদি বলেন, বা নির্বাচনটা কি দেরি হয়ে যাচ্ছে? কোনোভাবেই প্রত্যাশিত নয়, কোনোভাবেই প্রত্যাশিত নয়। আপনি দেখেন, যেদিন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছিলেন, চেষ্টা করছেন ভালো কিছু করতে, কিন্তু আজকে দাঁড়িয়ে যদি আপনি বলি, সমস্যা কিন্তু বেড়েছে। সমস্যা হয়তো কিছু কিছু জায়গায় কমেছে, রিজার্ভ বেড়েছে, মূল্যস্ফীতি কমেছে, স্বস্তির জায়গা আছে। তারপরে কি নির্বাচন ঠিক, বানচালের কোনো ষড়যন্ত্র হচ্ছে? দেখেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে কিনা আমি বলতে পারবো না, তবে এই দৃশ্যপটগুলো, এই কর্মকাণ্ডগুলো একটা নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য সহায়ক নয়, এটি নির্দ্বিধায় বলা যায়। আচ্ছা, আপনারা একটু আমি একটু শেষ করি। আমি শুধু বলি, নির্বাচনের আগে মানুষ স্বস্তি চায়। স্বস্তিটা হলো এরকম যে মানুষ চাঁদাবাজ থেকে মুক্ত চায়, দখলদারদের থেকে মুক্ত চায়, কোন দল করে আমার সাথে দেখার দরকার নেই, এবং মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যে ভোটাধিকার প্রয়োগ করে ভালো মানুষকে নির্বাচিত করতে চায়, যারা আগামী দিনে মানুষের অর্থনৈতিক মুক্তি, সাম্যতা, শ্রদ্ধা তাদেরকে চায় না। সময় দিতে পারছি না, আর আজকে আর সময় দিতে পারছি না। দর্শক, এই ছিল আজকের আয়োজনে আলোচনার সারবস্তু। আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। শুভরাত্রি।